ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারের ক্লাস 3, এটাই লাস্ট ক্লাস। এই ক্লাসের মধ্যে আলোচনা হবে শুধুমাত্র ক্রিস্টাল ফিল্ড থিওরি। এই ক্রিস্টাল ফিল্ড থিওরিটা পুরোটা ভালো করে বুঝে নিতে পারলে চ্যাপ্টার পুরো শেষ। আমরা পরের দিন নতুন চ্যাপ্টারে আসবো, ঠিক আছে? তো ভালো করে ক্রিস্টাল ফিল্ড থিওরি শিখতে হবে। দেখো, ক্রিস্টাল ফিল্ড থিওরি সিএফটি আমাকে প্রথমে জানতে হবে যে, দেখো তোমাদের বেসিক কনসেপ্ট যেটা, যে সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন তার ভ্যাকেন্ট অরবিটাল ফাঁকা কক্ষকের মধ্যে লিগ্যান্ডগুলো তার নেগেটিভ চার্জ বা লোন পেয়ারটা ডোনেট করছে। এখন ভ্যাকেন্ট অরবিটাল মানে আমি ডি অরবিটাল নিয়ে ভাবছি। ডি অরবিটাল তোমরা জানো যে কোনো অ্যাটমের 5টা ডি অরবিটাল থাকে, মানে ডি অরবিটাল 5টা থাকে। ডি উপকক্ষের মধ্যে ডি কক্ষক 5টা থাকে। এই 5টা ডি কক্ষক ডি অরবিটাল তার যে শেপ তোমরা মোটামুটি এগুলো জানো। এই যে শেপগুলোর মধ্যে দেখো একটা ডিফারেন্স আছে কি, এখানে দেখো ডি অরবিটাল লোবগুলো দেখো দুটো অ্যাক্সিসের মাঝখান দিয়ে গেছে, আর দুটো ডি অরবিটাল দেখো পুরো অ্যাক্সিসের ওপর দিয়ে গেছে। 5টা ডি অরবিটালের মধ্যে দু রকম ভাগ আছে, এটা একটা ভাগ, এটা একটা টাইপ অফ ডি অরবিটাল, এই দুটো একটা টাইপ অফ ডি অরবিটাল, হ্যাঁ কি না? এখন কথাটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6 কম্পাউন্ডের ক্ষেত্রে যখন স্ট্রাকচার হয়, অক্টাহেড্রাল স্ট্রাকচার তোমরা জানো নিশ্চয়ই, এই যে লিগ্যান্ডগুলো মেটালের সাথে বন্ড করেছে, এই লিগ্যান্ড অ্যাকচুয়ালি অ্যাক্সিস বরাবর বন্ডটা করে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর। মানে লিগ্যান্ডগুলো মেটালে যখন ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডোনেট করে অ্যাক্সিস বরাবর আসে। সেই জন্য ডি অরবিটালগুলোর মধ্যে যে সেট অফ ডি অরবিটাল অ্যাক্সিস বরাবর আছে, এই দুটো, এরা বেশি এক্সাইটেড হয় টু অ্যাকসেপ্ট ইলেকট্রন। মানে 5টা ডি অরবিটাল 5জনই সমানভাবে যদি এক্সাইটেড হতো তাহলে 5জনই এরকম হতো, ঠিক আছে? এখন এই 5জনের মধ্যে 2জন বেশি এক্সাইটেড হয়েছে, 3জন কম এক্সাইটেড। 2জন বেশি এক্সাইটেড মানে এরা 2জন বেশি এক্সাইটেড হয়েছে, কারণ এরা অ্যাক্সিস বরাবর আছে লোবগুলো। আর যেহেতু কোঅর্ডিনেশন নাম্বার 6 এর লিগ্যান্ডগুলো অ্যাক্সিস বরাবর আছে, ওই জন্য এই দুটো অরবিটাল বেশি এক্সাইটেড হয়, আর এই 3টে অরবিটাল কম এক্সাইটেড হয়। কোঅর্ডিনেশন নাম্বার 4 এ পুরো উল্টো, 3টে বেশি এক্সাইটেড হয়, 2টো কম এক্সাইটেড হয়। মানে এরা বেশি এক্সাইটেড হয়, এরা কম এক্সাইটেড হয়, দুটো পুরো আলাদা। এটা কোঅর্ডিনেশন নাম্বার 4 এ, এটা কোঅর্ডিনেশন নাম্বার 6 এ। দুটো সেটের নাম দিয়েছি ইজি টি টু জি, এখানে টি টু ই, এই সেট অফ ডি অরবিটালের নাম। এই যে গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় ডেল ও মিন্স অক্টাহেড্রাল, এই গ্যাপটাকে বলে ডেল টি মিন্স টেট্রাহেড্রাল। দেখো নিচেরটা 0.4 ডেলো, ওপরেরটা 0.6 ডেলো, দুটো যোগ করলে দেখো ডেলো আসছে। এটা ওপরেরটা 0.4 ডেল টি, নিচেরটা 0.6 ডেল টি, দেখো দুটোকে যোগ করো ডেল টি আসছে। গ্যাপটা ডেল টি, এর গ্যাপটা ডেলো। এখন আমি যেটা বলতে চাইছি, এইভাবে যে ক্রিস্টাল ফিল্ড থিওরি মানে এই যে লিগ্যান্ডের প্রভাবে এই দুভাগে ভাগ হয়ে যাচ্ছে ডি অরবিটাল গুলো। একজন বেশি এক্সাইটেড হচ্ছে একটা সেট কম এক্সাইটেড হচ্ছে, দুজনের ক্ষেত্রে আলাদা ঘটনা ঘটছে, তাই না? এটাকে বলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। এখন আমরা এটাকে কিভাবে কাজে লাগাবো সেটা শিখতে হবে। শোনো, যদি আমি কোঅর্ডিনেশন নাম্বার 6 এ বলি, ধরো ডিতে 4টি ইলেকট্রন আছে। দেখো কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে বুঝতে পারছো, 2জন বেশি এক্সাইটেড, 3জন কম এক্সাইটেড। আর 4 এ 3জন বেশি এক্সাইটেড, 2জন কম এক্সাইটেড। দেখো 4 এ 3টে উপরে রেখেছি, 2টো নিচে। আর 6 এ দেখো দুটো অরবিটাল উপরে রেখেছি, 3টে অরবিটাল নিচে। এখন আমি D4 মানে ডিতে ধরো 4টি ইলেকট্রন আছে, তুমি 4টি ইলেকট্রন কিভাবে রাখতে পারো বলো? 1 2 3, এখানে একটা 4, বা কিরকম রাখতে পারো 1 2 3, উপরে একটা 4। আচ্ছা, D4 কেন করলাম? D3 করতে পারতাম তো। D3 D2 D1 এর মানে দু রকমের হওয়ার চান্স নেই। D1 হলে এখানেই একটা, D2 হলে দুটো এখানে, 3টে হলে এখানে, 4টে হলে এখানে 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 3টে হচ্ছে, ওপরে একটা যাচ্ছে, আর একটা 3টে এরকম হয়ে এরকম। মানে 4 এর পর থেকে অ্যাকচুয়ালি দু রকম হওয়ার চান্সটা আসছে, 3 পর্যন্ত দু রকম হওয়ার চান্স নেই। এখানে আর মিনিমাম এনার্জি গুলোকে ফিল আপ হয়ে গিয়ে আপার এনার্জি আসছে একটা একটা করে। আর এখানে কি হবে, মিনিমাম এনার্জি ফিল আপ হয়ে যাওয়ার পরেও আবার ডাবল হয়ে 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 তয় পাল্টে যাবে। সাপোজ যদি D6 হয়, 8 এরকম হলে কি হতো 1 2 3 4 5 6। আর যদি এইরকম হতো 1 2 3 4 5 6, মানে সব নিচের গুলো আগে দুটো দুটো করে ফিল আপ হয়ে তারপর পড়ে যাবে, এই ধরনের একটা হতে পারে। আর নাহলে একটা একটা করে প্রথমে সব ফিল আপ হয়, তারপর আবার ডাবল ডাবল করে হবে।
এই দুজনের মধ্যে ভালো করে দেখো, এখানে কিন্তু অ্যাকচুয়াল ইলেকট্রনটা চেপে গেছে, তাই না? ইলেকট্রন চেপে দেয় কোন ক্ষেত্রে? স্ট্রং লিগ্যান্ড হলে। এখানে কিন্তু ইলেকট্রন চাপেনি, মানে স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে এরকম হবে, উইক লিগ্যান্ডের ক্ষেত্রে এরকম হবে। স্ট্রং লিগ্যান্ড মানে অ্যাকচুয়ালি লিগ্যান্ডের প্রভাবেই তো এই গ্যাপটা তৈরি হয়। যত স্ট্রং লিগ্যান্ড হবে এই গ্যাপটা বেশি হবে, মানে ডেলোর ভ্যালু বেশি হবে, ঠিক আছে? ওই জন্য দেখো, যখন এটা স্ট্রং লিগ্যান্ড এর ডেলোর ভ্যালুটা বেশি। কার থেকে বেশি? পি এর থেকে বেশি। পি মিনস পেয়ারিং এনার্জি। পেয়ারিং এনার্জি মানে এই যেটা যুগ্ম ইলেকট্রন আছে, পেয়ার্ড ইলেকট্রন একজন আরেকজনের সঙ্গে বিকর্ষণ করছে, ওই রিপালশনের যে এনার্জি সেটাকে বলে পেয়ারিং এনার্জি। মানে সহজ কথা ভাবো, ডেলও বেশি হলে, মানে গ্যাপ বেশি কখন হয়? স্ট্রং লিগ্যান্ড হলে, তখন এরকম হয়। আর উইক লিগ্যান্ড হলে ডেলও গ্যাপটা কম হয়, তখন এইরকম হয়। এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, এই রকম হলে সবই আনপেয়ার্ড বেশি হচ্ছে। আনপেয়ার্ড বেশি হওয়া মানে হাই স্পিন কমপ্লেক্স। আর হাই স্পিন মানেই হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স। আউটার অরবিটাল কেন বলা হচ্ছে? যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 এইটা হয়, স্ট্রং লিগ্যান্ড হলে মনে আছে আমরা করতাম D2sp3, আর উইক লিগ্যান্ড হলে বলতাম sp3d2। এই ডিটা মানে 4d নিয়ে করছো, আর এই ডিটা মানে 3d নিয়ে করছো। 3d মানে ভিতরের অরবিটাল, আর 4d মানে বাইরের অরবিটাল। তাহলে ভাবো, কোনটা ভিতরের অরবিটাল নিয়ে করছো, কোনটা বাইরের অরবিটাল নিয়ে করছো? এটা ভিতরের অরবিটাল, ওই জন্য ইনার অরবিটাল কমপ্লেক্স। আর এটা বাইরের অরবিটাল নিয়ে করছো, ওই জন্য আউটার অরবিটাল কমপ্লেক্স। এখন আমরা দু রকমের সম্ভাবনা রয়েছে। এর ইলেকট্রন কনফিগারেশন যেহেতু 4টে অরবিটাল, T2g4 Eg0, এটা T2g3 Eg1 করেছি। এখন এদের দুজনের ইলেকট্রন কনফিগারেশন আলাদা। এদের দুজনের, একটা উইক লিগ্যান্ডের জন্য, একটা স্ট্রং লিগ্যান্ডের জন্য, প্রত্যেকের আমরা বের করতে পারি যেটা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। কি করে বের করব? দেখো, আমরা কোঅর্ডিনেশন নাম্বার 6-এ কি করেছিলাম? নিচেরটা 0.4 ডেলো, উপরেরটা 0.6 ডেলো ভ্যালুটা, ঠিক আছে? তো সেই জন্য নিচে ইলেকট্রন কটা আছে বলো? 4টে। তাহলে 4খানা ইলেকট্রন, নিচের গুলো মাইনাস ধরবে, ওপরের গুলো প্লাস। নিচের ভ্যালুটা বললাম 0.4 ডেলো, তাহলে মাইনাস 0.4 ডেলো, প্লাস ওপরে 0 আর নেই, তাহলে বাদ দাও, এইটাই হবে, মানে মাইনাস 1.6 ডেলো। এটা সিএফএসি ভ্যালু ভ্যালু। এখানে কি করে বের করবো? নিচে 3টি ইলেকট্রন, 3 মাইনাস 0.4 ডেলো প্লাস 1, ওপরে একটা আছে 0.6 ডেলো, তাহলে কত হবে? মাইনাস 0.6 ডেলো। এইভাবে ভ্যালু ক্যালকুলেশন হবে, ঠিক আছে? তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা 6-এ করলাম, এবার 4-এ করবো। কোঅর্ডিনেশন নাম্বার 4 কি বললাম? কোঅর্ডিনেশন নাম্বার 4-এ শুধু উল্টে যাচ্ছে, ওপরে 3টে নিচে 2টো। এরও আমি D4-এ করছি। দুরকম হবে, একটা 2টো 3টে 4টে এরকম করে, আর নাহলে 1টা 2টো 3টে 4টে এরকম করে, দুরকম। এর যেমন দুরকম হচ্ছে, এরও দুরকম। কিন্তু দেখো, এর এইটা করে আমি দেখো ক্রস করে দিয়েছি, কেটে দিয়েছি। এরও যেমন ডেল ও গ্রেটার দেন পি হলে এটা, এরও যেমন ডেল টি গ্রেটার দেন পি হলে এটা, এর যেমন ডেল ও লেস দেন পি হলে এটা, এরও যেমন ডেল টি লেস দেন পি হলে এটা। কিন্তু একটা কথা শোনো, সব সময় কোঅর্ডিনেশন নাম্বার 4 কম্পাউন্ডের ক্ষেত্রে প্রায় সব সময় দেখা গেছে ডেল টির ভ্যালুটা খুবই কম হয়। কার থেকে? পি এর থেকে কম হয় অলওয়েজ। সেই জন্য এই ধরনের সম্ভাবনাটা দেখা যায় না। শুধু হাই স্পিন কমপ্লেক্স হয়, শুধুমাত্র আউটার অরবিটাল কমপ্লেক্স হয়, শুধুমাত্র উইক লিগ্যান্ড যুক্ত কমপ্লেক্স হয়। মানে বেশিরভাগ ক্ষেত্রেই এই হাই স্পিন কমপ্লেক্স হয়, লো স্পিন কমপ্লেক্স হয় না, কারণ ডেলটির ভ্যালুটা কম হয় বলে। কারণ ডেলটির ভ্যালু ইকুয়াল টু 4/9 ডেলো। যাই হোক, এর সিএফএসি কি করে বের করবে? দেখো, এর সিএফএসি বের করতে গেলে এর নিচেরটা কিন্তু 0.6, ওপরটা 0.4 ডেলটি। আচ্ছা, নিচেরটা 0.6, তাহলে 2টো মাইনাস 0.6 ডেলটি প্লাস 2টো প্লাস 0.4 ডেলটি। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 8, 12, মানে মাইনাস 0.4 ডেলটি অ্যান্সার। এইভাবে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তো আমাদের এই ক্যালকুলেশন, আমরা আরেকটা ক্যালকুলেশন প্র্যাকটিস হয়ে যাবে এই কোশ্চেনটা করলে। দেখো, ইন প্রেজেন্স অফ স্ট্রং লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ডের উপস্থিতিতে বলছে অক্টাহেড্রাল কমপ্লেক্স, মানে কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 6 কমপ্লেক্স, কোবাল্ট 2+টা কোবাল্ট 3+ এ চেঞ্জ হয়। কেন? বলছি কোবাল্ট 2+ থেকে কোবাল্ট 3+ বেশি স্টেবল। আচ্ছা, কোবাল্টের 27 ইলেকট্রন কনফিগারেশন, মানে 3d7 4s2, তাহলে কোবাল্ট 2+ মানে 3d7, আর কোবাল্ট 3+ মানে 3d6। আচ্ছা, যেহেতু কোঅর্ডিনেশন নাম্বার 6, সেই জন্য উপরে 2টো নিচে 3টে হলো। আমি দুভাবে কেন আঁকছি? দেখো, একটা কোবাল্ট 2+ এর জন্য, একটা কোবাল্ট 3+ এর জন্য। যেহেতু বলে দিয়েছে তোমার স্ট্রং লিগ্যান্ড,
তার মানে স্ট্রং লিগ্যান্ড মানে কটা ইলেকট্রন আছে? 7টা। মানে 1 2 3 4 5 6 7 এরকম হবে না? আগে নিচে ফিল আপ? স্ট্রং লিগ্যান্ড মানে আগে পুরো সব কটা ফিল আপ হয়ে গিয়ে তারপর পড়ে যাবে, এইটা হবে। আর কোবাল্ট 3+ মানে 3d6 মানে 1 2 3 4 5 6 স্ট্রং লিগ্যান্ড যেহেতু বলেছে। উইক লিগ্যান্ড হলে প্রত্যেকটা আগে একটা একটা করে ঢুকবে, আবার একটা একটা করে ঢুকতো। ঠিক আছে, এবার ভাবো সিএফএসি আমি ক্যালকুলেশন করছি, -0.4 ডেলো ইন্টু 6 প্লাস 1 0.6 ডেলো। এর সিএফএসি ক্যালকুলেশন করছি -0.4 ডেলো ইন্টু 6, তাহলে -2.4 ডেলো। আর এখানে 24 থেকে 6 বাদ দিলে -1.8 ডেলো। দেখো মাইনাস বাদ দিয়ে শুধু ভ্যালু বলো, মানটা বলো, কার ভ্যালু বেশি? এটা 2.4 আসছে আর এর ভ্যালু 1.8 আসছে। যার সিএফএসি ভ্যালু যত বেশি সে তত বেশি স্টেবল। সেই জন্য কোবাল্ট 2+ এর থেকে কোবাল্ট 3+ হচ্ছে বেশি স্টেবল। কোবাল্ট 2+টা কোবাল্ট 3+এ ট্রান্সফার হয়ে যায়। বুঝে গেল ব্যাপারটা? তো সিএফএসি ক্যালকুলেশনগুলো এইভাবে করতে হবে তোমাকে। আরেকটা কথা বলার আছে, যেটা হচ্ছে কালার, বর্ণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ডি অরবিটাল যে দুভাগে ভাগ হচ্ছে, এই দুভাগে ভাগ হচ্ছে ঠিক কথা। যদি একটা ইলেকট্রন থাকে, এখানে আছে, দুটো থাকলে এরকম, তিনটে থাকলে এরকম, চারটে থাকলে এরকম হতে পারে, এরকম হতে পারে, যাই হোক, সে এরম হোক এরম হোক, যাই হোক না কেন, 10টা যদি থাকে দেখো পুরো ফিল আপ। 0 থাকলে কেউ নেই। আর যদি 10 0 বাদ দিয়ে কোনো একটা ইলেকট্রন থাকে, কোনো যাই হোক, এইরকম আছে, ধরে এরকম আছে, বাইরে থেকে কোনো একটা কালারে লাইট অ্যাবজর্ব করে এই ইলেকট্রনগুলো এরকম ওপরে চলে যেতে পারে, যেটা এখানে পসিবল নয়। পুরো ফিল আপ হলে পসিবল কি? আর এখানে ইলেকট্রন নেই, পসিবল কি? মানে এই ডি থেকে ডিতে যে ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে, এটা বলে ডিডি ট্রানজিশন। একমাত্র D1 থেকে D9 ইলেকট্রন কনফিগারেশন হলে তবেই পসিবল এই ট্রানজিশন। এই কালার অ্যাবজর্ব করছে মানে কি? কোনো একটা কালার সে ছাড়বে, তখন তাকে সেই কালার দেখবো, তার মানে তারা রঙিন হবে, কালারফুল হবে। ওই জন্য কালারফুল হওয়ার কন্ডিশন হচ্ছে D1 থেকে D9 ইলেকট্রন কনফিগারেশন হতে হবে, তবে কালার হবে, নাহলে কালারলেস, বর্ণহীন হবে। এরকম কোশ্চেন পরীক্ষায় থাকবে, কিন্তু তোমাকে প্রথমে বের করতে হবে। দেখো কপারের X অ্যামোনিয়া 0 × 4 নিউট্রাল লিগ্যান্ড যেহেতু = +2, তাহলে X = +2। আচ্ছা, এখানে বের করছি X CN এর -1 × 4 = -3, তাহলে X = +1। তাহলে কপার 29 মানে 3D10 4s1, তাহলে কপার 2+ মানে হচ্ছে 3D9, আর এখানে কপার প্লাস একটা প্লাস বলেছে মানে 3D10। দেখো 3D10 মানে ডিডি ট্রানজিশন হবে না, আর 3D9 মানে ডিডি ট্রানজিশন হবে। যার ডিডি ট্রানজিশন হবে সে কালারফুল, ওই জন্য এটা কালারফুল। আর ডিডি ট্রানজিশন হচ্ছে না, ডিডি ট্রানজিশন হচ্ছে না, সেই জন্য এটা কালারলেস। বোঝা গেল ব্যাপারটা? মানে বর্ণহীন। তাহলে এই যে পড়লে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে, এখানে কিন্তু এই ধরনের সিএফএসি ক্যালকুলেশন, স্ট্রং লিগ্যান্ডে কোন কমপ্লেক্স, উইক লিগ্যান্ডে কোন কমপ্লেক্স, এই ধরনের হাই স্পিন না লো স্পিন কমপ্লেক্স, আর কালার, এই জায়গা ছাড়া আর কোনো কোশ্চেন নেই। একদম এই ছোট পড়াটাই ছিল, বাকি আর কিছু পড়া নেই। আমরা সামনের দিন নতুন চ্যাপ্টার, ইনঅর্গানিক চ্যাপ্টার, লাস্ট ইনঅর্গানিক চ্যাপ্টার DA ব্লক এলিমেন্টস নিয়ে পরের দিন আবার ফিরে আসছি। ভালো করে চ্যানেলে ফোকাস রেখো, চ্যানেল সাবস্ক্রাইব করো, চ্যানেলে বারবার করে চ্যানেলের ভিডিওগুলো দেখো। DA ব্লক নিয়ে আবার পরের দিন দেখা হচ্ছে। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।